একটা প্রজেক্ট নিয়ে এত সময় তো আমি দিতে পারবো না। তোমার এমন কি জোরে কথা ছিল শরীফ, যার জন্য তোমাকে দরজা বন্ধ করতে হয়েছে? তুই যদি আমাদের কথা শুনতি তাহলে তো আজকে সংসার করতি, সুখে থাকতি। পালকি, পালকি তুমি কি রেডি? হ্যাঁ ফুপু, আমি রেডি। দাদি কোথায়, রেডি হয়েছে? মার শরীরটা ভালো না, দেখলাম সিস্টারকে নিয়ে শুয়ে আছে, কিছুক্ষণের মধ্যে হয়তো রেডি হয়ে নামবে। আচ্ছা ঠিক আছে। আর মা? ভাবিকে তো কোথাও দেখলাম না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। পালকি, রুমানা মাকে দেখেছো রেডি হয়েছে? ভাবি বোধহয় রেডি হচ্ছে, আমি দরজা নক করলাম। আচ্ছা শোনো, তোমরা রেডি হয়েছো? সাদি ভাই নিচে ডাকছেন, চলো তো তাড়াতাড়ি আরে চলো। চলো, এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না, চলো। বাবা, তুমি মাকে নিয়ে আসলে না? বললো তুমি যাও, আমি একটু পরে আসছি। আচ্ছা বাবা, তুমি কিন্তু শরীরকে সবার আগে গায়ে হলুদ দেবে, ঠিক আছে? না বাবা, আগে কিন্তু আমাদের হলুদ দিতে হবে, ফুলকেকে হলুদ দিতে হবে। কি হচ্ছে ভাবি? না না, আগে আমাকে দিতে হবে। উহুম, আগে আমার বোনকে হলুদ দিতে হবে, ফুলকেকে হলুদ দিতে হবে, তারপর অন্য কাজ। না পালকি, একদম না। শরীফ আমার ভাই, শরীফ আগে এসেছে, তাই শরীফকে সবার আগে হলুদ দিতে হবে, ঠিক আছে বাবা? আশ্চর্য, তোরা এখনো বাচ্চা রয়ে গেলি। আচ্ছা ঠিক আছে, যখন হলুদ দেবার তখন আমি একসাথে দুজনকেই দেবো, ঠিক আছে? আচ্ছা সোহেল, তুমি সাবাকে ফোন করেছিলে? না, গায়ে হলুদ সাবার আসার কি দরকার? এটা কোনো কথা বললে তুমি? আজকে এত বড় একটা আয়োজন, আর ও থাকবে না, এটা হয়? দেখো, সাবা এমনিতে একটু মেন্টালি ডিস্টার্ব আছে, এই অবস্থায় ও আমাদের। এই জন্যই তো এমন একটা পরিবেশে ওর আসা দরকার, দেখবে আসলে অন্য ভালো লাগছে। কি জানি, তোমার ইচ্ছে করলে তুমি গিয়ে ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন উপরে রেখে এসেছি, তোমার ফোন দাও। উফ, তুমি না। সাবা, হ্যালো পালকি, তুমি এক্ষুনি আমাদের বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না মানে, আই এম রিয়েলি সরি সাবা, আমার তোমাকে আরো আগেই জানানো উচিত ছিল। আসলে হঠাৎ করে এসব। পালকি বলো, কি হয়েছে? আজকে খুব তাড়াহুড়ো করেই আমরা শরীফ আর ফুলকে গায়ে হলুদটা করছি। আমি আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যার জন্য আমি তোমাকে জানাতে পারি। তুমি কিছু মনে করো না প্লিজ, তুমি এক্ষুনি রেডি হয়ে চলে আসো। না পালকি, কোথাও যাওয়ার মতো মন মানসিকতা কিছুই আমার নেই। তাছাড়া তুমি তো জানোই, আমি যেখানেই যাব সেখানেই কোনো না কোনো অঘটন ঘটবেই। আমি এসব বিশ্বাস করি না সাবা, আর তুমিও এসব বিশ্বাস করবে না। দেখো সাবা, তুমি যদি না আসো শরীফের কিন্তু খুব মন খারাপ হবে। তোমার মতো একজন ভালো মানুষের দোয়া শরীফ আর ফুলকের জীবনে খুবই দরকার সাবা। আমি চাই না তোমার দোয়া থেকে আমার বোন আর ভাইটা বঞ্চিত হোক। তুমি আসবে সাবা, তুমি যদি আমাকে বন্ধু ভাবো তাহলে তুমি ঠিকই আসবে। হ্যালো হ্যালো পালকি, হ্যালো। স্যার, কতবার বললাম অনুমতি নিয়ে ঢুকতে হবে, তারপর উনি জোর করে ঢুকে গেলেন। নিশ্চয়ই খুব জরুরি কথা, তাই এসেছে। হ্যাঁ বলো শাহজাহান মিয়া।
আমি একটা খারাপ খবর শুনছি, সেটা সত্যি কি না তাই আপনার কাছে জানবার আইছি। কি খবর শাহজাহান মিয়া? আপনি জাগর জমি কিনছেন, তারা সবাই কইতাছে ফাউন্ডেশন নাকি জোরপূর্বক ভয় দেখাইয়া জমি কিনছে। জোর করে ভয় দেখিয়ে ফাউন্ডেশন এটা করতে পারে? তুমি এটা বিশ্বাস করলে? আমি তো বিশ্বাস করি নাই। জাগর জমি নিছেন, তারা সবাই আমার আইয়া ধরছে। ওরা কইতাছে ফাউন্ডেশনের লোকজন যাইয়া জোরপূর্বক ভয় দেখাইয়া জমি নিছে। এমন কিছু হয়েছে নাকি ইফতি? কি হলো, চুপ করে আছিস কেন? আমি তোকে বলেছি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবি। কি হয়েছে ওখানে? লোকগুলো কিছুতেই আমাদের কোনো কথা শুনছিল না। ডাবল টাকা দিতে চাইলাম, তারপর তারা রাজি হয়নি। বাধ্য হয়ে ভয় দেখাতে হয়েছে। আর সেই কথা আমাকে জানানোর প্রয়োজন মনে হলো না তোর? অনেক বড় হয়ে গেছিস তুই, নিজে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেছিস। এত বড় একটা অন্যায় করলি, বুকটা কাঁপলো না তোর? তুই জানিস না, অন্যায় অসৎ কাজ আমি পছন্দ করি না। বলেছিলাম না সব কাজে সৎ থাকতে? বলেছিলাম কিনা? এখন যা, আমার সামনে থেকে চলে যা, যা। আমি খুবই দুঃখিত শাহজাহান মিয়া। আমার এরকম একজন বিশ্বস্ত লোক যে এমন করতে পারে, এটা আমি কখনো ভাবতেও পারিনি। আমি কি বলে যে তোমাকে... না স্যার, আপনারা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। আমি জানতাম কোথাও কোনো ঘাপলা আছে। আপনি এমন কাজ করতেই পারেন না। কখনো কখনো এমন কাজ করতে হয় শাহজাহান মিয়া, বড় কিছুর জন্য, ভালো কিছুর জন্য। ছোট ছোট এমন অনেক ক্ষতি মেনে নিতে হয়। আমি ব্যবস্থা নিচ্ছি, দেখি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ইফতি, গাড়ি রেডি কর। আমি এক্ষুনি সাবার বাসায় যেতে চাই। না না না, এইভাবে হবে না। বাহ, দারুণ দারুণ। নে, এবার একটু মিষ্টি খা। আগে তোকে কি, তোকে বড় দেবো না ছোটই দেবো? এ বড়ই খা। না, আমি খাই। আচ্ছা, না 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 না। ঠিক ঠিক আছে, ঠিক আছে, থাক বাবা। আচ্ছা আচ্ছা, আসেন। নিজাম সাহেব, আপনি আমাদের বাসায়, আপনি আমাকে বললেই তো আমি চলে যেতাম। তোমাকে কষ্ট দিতে চাইনি, আসলে একটা জরুরি ব্যাপার জানানোর জন্য তোমার এখানে আসতে হলো। তুমি বোধহয় কোথাও বাইরে যাচ্ছ না? হ্যাঁ, সোহেলের ভাই শরীফ, ওর আজ গায়ে হলুদ। যেতে চাইনি, কিন্তু শরীফ আর পালকি এত ফোর্স করলো যে যেতে হচ্ছে। ভালো ভালো, খুব ভালো হয়েছে। সারাক্ষণ ঘরের মধ্যে পুরনো স্মৃতি চিন্তা না করে মাঝে মধ্যে বাইরে যাওয়াটা খুব ভালো।
এনিওয়ে, এবার কাজের কথায় আসা যায়। তুমি জেনে খুব খুশি হবে যে পালকি ফাউন্ডেশনের কাজ আবার নতুন করে শুরু হয়েছে এবং আমাদের লোক সংখ্যা বাড়ছে। আমি না থাকলে ফাউন্ডেশনের লোক আসবে, সেটাই তো স্বাভাবিক। আমি তো ভুল, তোমার এই ভুলটা একদিন আমি প্রমাণ করে দেব। শোনো, আমি বেশ কিছু জমি দেখেছি যেখানে আমরা ফাউন্ডেশনের কাজটাকে এক্সটেন্ড করতে চাই। কেন? যে জায়গা অলরেডি আমাদের কাছে আছে সেটা কি এনাফ না? ফাউন্ডেশন নিয়ে আমার চিন্তা তো অনেক বড়, তাই আমি চাচ্ছি যে গ্রামেই এটা আরো বিস্তৃত হোক এবং আরো অনেক লোকের কর্মসংস্থান বাড়ুক। এ ব্যাপারে তোমার কি সেটা জানা খুব দরকার। আমি তো একবার বলেছি, আপনি যা বলবেন সেটাই আমি মেনে নেব, সব ডিসিশন আপনার। না 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 না, তবু ব্যাপারটা নিয়ে তোমার ভাবার বিষয় আছে। ভাবনার কিছু নেই, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। আমার যদি কোথাও সাইন করতে হয় আমাকে জানিয়ে দেবেন, আমি করে দেব। তোমার বাবাকে দেখছি না যে? আব্বু আম্মুকে নিয়ে একটু ডাক্তারের কাছে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, তা তোমাদের ব্যবসা কেমন চলছে? বিজনেসের অবস্থা তেমন একটা ভালো না। আব্বু অনেকদিন না থাকাতে ঋণটা অনেক বেশি বেড়ে গেছে, তাই এই ঋণ শোধ করা নিয়ে আব্বু খুব টেনশন আছে ইদানিং। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে পারি। তোমার বাবার যদি কোনো হেল্পের... না না প্লিজ, আপনি এই কথা বলবেন না। আমি চাই না পার্সোনাল আর প্রফেশনাল মিক্সড হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মনে রাখবো। তবে তুমি একটা জিনিস মনে রেখো, তোমার যে কোনো সমস্যায় আমি কিন্তু তোমার পাশে আছি। ঠিক আছে, আমি ভুলবো না। টাকা দিতে চাইলো আর নিল না। ওর মা আজ আসুক, আমি সব বলবো তাকে, তারপর বুঝবে সাবা কত ধানে কত চাল। এখন আমি এদিকে, আমার সব বয়স তুই পাফুল কি? আর আমি কি? তুমিও পাবে। আমি আছি। যত পারো আনন্দ করে নাও, জীবনে সব আনন্দ করে নাও, কিন্তু সামনে তোমাদের অনেক খারাপ দিন আসছে। আমি কাউকে আনন্দে থাকতে দেব না, কাউকে না। অনেক শাস্তি দেব, অনেক কঠিন শাস্তি দেব আমি। আমাকে পাগল বানিয়ে, আমাকে ঠকিয়ে, আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তোমাদের খুব আনন্দ হচ্ছে, তাই না? কিন্তু না, আমি শাস্তি দেব। আমি অনেক কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি।
ওকে ধরো, ওকে ধরো। আমার কথা তো বিশ্বাস করস না। এখন দেখ, নিজের চোখেই দেখ, গায়ে হলুদ তোর, আর সবাই মিলে মাতামাতি করতেছে পালকির গায়ে হলুদ দেওয়ানোর লাইগা। পালকি একবার কইলো না, আব্বা আম্মা আসো গায়ে হলুদ দেও। হ্যালো, আমি নাসিয়া বলছি ঢাকা থেকে। তোর সাথে আমার অনেক দিন যোগাযোগ হয়নি রে। তোকে আমি অনেক দিন দেখিনি। কিন্তু আমার এখন বিপদ, খুব বিপদ। আমি নিরুপায়। যে নাজিয়াকে তুই দেখেছিলি, সে এখন আর সুখে নেই রে নিশি। আমি খুব কষ্টে আছি রে। ওরা কেউ চায় না যে আমি এই বাড়িতে থাকি, তাই সবাই আমাকে পাগল বানিয়ে রেখেছে। কে জানে, দুদিন পরে আমাকে আবার পাগলা গারদে না ভর্তি করে দেয়। কিন্তু আমি পাগলা গারদে যাব না নিশি, তার চেয়ে আমি মরে যাব, তাও ভালো। আমার কাছ থেকে তুই আর দূরে থাকিস না, তুই চলে আয়, যত তাড়াতাড়ি পারিস চলে আয়, না হলে সবাই আমাকে মেরে ফেলবে। আমাকে তুই বাঁচা নিশি, আমাকে বাঁচা, আমাকে তুই বাঁচা। এই আসো, এবার তুমি দিবে। আসো, 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 আসো। এতক্ষণ ধরে হলুদ দিলে তো কুফা লাগতো, আর দেওয়ান লাগতো না। সোহেল, নাজিয়া তো উপরে নেই। নেই মানে বাবা? আমি উপরে সবকটা ঘর খুঁজে দেখেছি, ও কোথাও নেই। কি বলছো এইসব? মা তাহলে কোথায় গেছে? মা, ভাবি কি কোথাও পাওয়া যাচ্ছে না? তুমি শিওর? রান্না করে দেখেছো তো ভালো করে? ছিল না ভাবি। কোথায় যাবে? শরীফ মা গেল কোথায় তাহলে? বাবা, কোথাও মনে ভুল হচ্ছে, দাঁড়াও। মা আশেপাশে কোথাও আছে, দাঁড়াও। আমি এক্ষুনি মাকে কল দিচ্ছি, তাহলেই বোঝা যাবে। এক্ষুনি কল দিচ্ছি। আরে মা আশেপাশে কোথাও আছে। ফোন ঢুকেছে। নাজিয়ার ফোন। মায়ের ফোন। কি হচ্ছে আম্মুর? মা, মা উপরে কোথাও নেই। কি বলছি? মা কোথায় যাবে? বাবা চল, আমি মাত্র উপরে দেখে আসলাম বাবা, মা তো কোথাও নেই। হ্যাঁ, মা কোথায় গেল? আমি এক কাজ করি, হ্যাঁ আমি একটু ওদিকটা যেয়ে দেখে আসি মার। পালকি, ওকে খুঁজে আর লাভ নেই। ও এই বাড়ি ছেড়ে চলে গেছে। বাইরে তো মায়ের থাকার কোনো জায়গা নেই। ও আমার কাছে মুক্তি চেয়েছিল, পেয়েছে।
আমি 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 জানি যে অনেক আগেই ওর মনটা মুক্ত হয়ে গিয়েছিল, এখন পুরোপুরি মুক্ত হয়ে গেল। এসব তুমি কি বলছো ড্যাড? আম্মুর মাথা ঠিক নেই, হয়তো বাইরে কোথাও গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আশেপাশে দেখে আসছি। তার আর প্রয়োজন নেই শরীফ। মিয়ান সাহেব চইলা গেছে, তার লাগে আমার খুবই মনটা খারাপ লাগতেছে। উনি আমার খুবই আপনজন ছিল, কিন্তু ফুলকি তো আপনার আপনজন। হ্যাঁ লাগে জানি কালকা ফুলকির বিয়াটা বন্ধ না হয়ে যায়। স্বপ্না, এত বড় একটা বিপদ এই বাড়িতে, আর তোমার মুখে অহনো বিয়ার কথাই লাগে আছে। তোমার মুখে কোনো কিছু আটকায় না? কেন আটকাইবো? আটকাইবো কেন? আমি কি কোনো অন্যায় কথা কইতাছি? মাঝ পথে বিয়া বন্ধ হয়ে যাওয়াটা ভালো লক্ষণ না। চুপ করবা, চুপ করবা তুমি। কেন চুপ করবো? পালকি আমার কথা দিছে 3 দিনের মধ্যে বইনের বিয়া দিয়া দেখাই। এখন কথা ফিরাইলে আমি কিন্তু সত্যি সত্যি ফুল কিনে নিয়ে গ্রামে চলে যাব। আচ্ছা, কখন কোন সময় কোন কথা কইতে হয় এটার বুঝ তোমার আসবো না কখনো? ল ল আমার লগে ঘরে ল। আহো আহো কইতাছি। আমি আগেই জানতাম এরকম একটা কিছু ঘটবে, কিন্তু আমি কিচ্ছু করতে পারলাম না। বাবা, আপনি মায়ের জন্য অনেক করেছেন, আপনি কেন এসব ভাবছেন? মা নিশ্চয়ই ফিরে আসবে, মাকে ফিরে আসতেই হবে। আমরা আমরা যেভাবে হোক মাকে ফিরে নিয়ে আসবো। হ্যাঁ সোহেল, সোহেল মা কোথায় গেছেন? আগে উনি অনেক অসুস্থ, তুমি দেখো না, এখনই পুলিশকে একটা ফোন করা দরকার, দেখো না। ঠিক আছে, আমি এখনই ফোন করছি। তারা হ্যালো, কোনো সমস্যা? তোমার কেমন লাগছে কেন? আমি এখন যাই পালকি। আমি এখানে আসাতেই এই এই অঘটনটা ঘটে গেছে। ছি সাবা, এইসব কথা কেন বলছো? কেন বলবো না? কেন বলবো না? তুমি দেখছো না, আমি তো বারবার সেটাই প্রমাণ করছি। এখন 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 আমি এখান থেকে চলে গেলেই আন্টির খোঁজ পাওয়া যাবে। আমার আমার এক্ষুনি যেতে হবে, আমার এক্ষুনি যেতে হবে। জি জি, হ্যাঁ 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 অফিসার, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে জি। আর কি, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, আমি যাচ্ছি। কখন আম্মু বের হয়ে গেল কেউ দেখলো না, একজন ওর হাওয়া হয়ে গেল। সরি, আমি থানায় যাচ্ছি, তুই আমার সঙ্গে চল। চল। কি হলো? কি হলো বেটা? বাবা, আমি 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 ওকে ধরে রাখতে পারলাম না রে পালকি, আমি ওকে ধরে রাখতে পারলাম না। বাবা, বাবা, আমি ওকে ধরে রাখতে পারলাম। বাবা আপনি একটু ধৈর্য ধরেন বাবা, সব ঠিক হয়ে যাবে। যে কথা বলছিলাম মন দিয়ে শোনো সবাই। আচ্ছা বুঝলে বাবাজি? জি। এই ঘরে বসে থাকি বলে ভেবো না যে আমার কোনো কাজ নেই। না না থাকি। অনেকেই আসে, কিন্তু ওইসব ছোটখাটো মামলা মোকদ্দমা করতে আমার ভালো লাগে না। কত বড় বড় জাদরেল উকিলের সঙ্গে টেক্কা দিয়ে আমি মামলা জিতেছি। হ্যাঁ, একবার কি হয়েছিল জানো? হ্যাঁ? বসলে কেন? একেবারে ঘরে গিয়ে রেস্ট নাও। ভীষণ টায়ার্ড লাগছে, এখানে একটু বসি। তুমিও বসো না প্লিজ। ডাক্তার কি বললো? তেমন কিছু না,
প্রেশারটা কন্ট্রোলে রাখতে বলেছে। সারাক্ষণ মেয়েকে নিয়ে এত টেনশন করলে প্রেশার কন্ট্রোলে থাকবে কিভাবে? মেয়ের কি আর মায়ের প্রতি সে খেয়াল আছে? এসব কথা কি না বললেই হয় না কাশ্মীর? না, সবসময় সবকিছু এড়িয়ে যেও না। শারমিন যে কাজ করতে বারণ করে সাবা কিন্তু একের পর এক তাই করে বেড়াচ্ছে। আজ আবার কি করেছে ও? রেশমি বলল আপনারা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে সাবা সাজগোজ করে বেরিয়ে গেছে। একদিকে আপনাদেরকে বলছে কবিরের জন্য কষ্টে মরে যাচ্ছে, আর অন্যদিকে পার্টি করে বেড়াচ্ছে। আসলে সবই ওর নাটক। চাচি, কেন বাড়িয়ে বাড়িয়ে বলছো? আম্মুর কাছে আমাকে ছোট করে তোমার কি লাভ? আম্মু, ডাক্তার কি বললো? কোথায় গিয়েছিলি তুই? শরীফের আজকে গায়ে হলুদ ছিল। ও, তাহলে তো কাশ্মীরে কোনো ভুল বলেনি। আজকে তোকে কাজ করতে দেখে আমার খুব মায়া হয়েছে। আমি ভেবেছিলাম তুই সংসারী হচ্ছিস। ভুল ভুল ভেবেছিলাম আমি। তুই আসলে আমাদের সামনে ভালো থাকার ভান করছিলি, ভালো সাজার ভান করছিলি। আম্মু, তুমি আমাকে এভাবে বলতে পারলে? তুই করতে পারবি আর আমরা বললেই তো। শারমিন, থাক না এসব। কেন কেন থাকবে? তুমি আর ওকে একটু প্রশ্রয় দিবে না। চাকরি ছেড়ে দিয়ে ও এসব করে বেড়াচ্ছে। তোমার ব্যবসার অবস্থা ভালো না, আমাদের হাতে কোনো টাকা নেই, আমার ভালো চিকিৎসা হচ্ছে না, এসবও বোঝে না। বুঝবে কি করে? ও তো পার্টি করে বেড়াচ্ছে। শুধু কি তাই, ওর যদি আপনাদের প্রতি বিন্দুমাত্র মায়া থাকতো তাহলে আজকে নিজাম সাহেবের প্রস্তাব কখনোই ফিরিয়ে দিত না, টাকাগুলো নিয়েই নিত। মানে? যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে পারি। তোমার বাবার যদি কোনো হেল্পের... না না, প্লিজ আপনি এই কথা বলবেন না। আমি চাই না পার্সোনাল আর প্রফেশনাল মিক্সড। রেশমি যা বললো তা সত্যি? হ্যাঁ সত্যি, আমি যা করেছি ভালোর জন্যই করেছি। আমাদের যে কত ভালো তুই চাস তা তো দেখতেই পাচ্ছি। চলো আশরাফ। এই যে মহারানী, এই গেটআপে এভাবে তো কাজকর্ম হবে না। তোমার জন্য অনেক কাজ জমা পড়ে আছে। চল বদলে আসেন। কি হলো, যাচ্ছিস না কেন? যা তাড়াতাড়ি কাপড় চোপড় বদলায় কাজ করবি। ভাবি একেবারে অন্য। আম্মা, তুমি এখনো কাঁদতেছো? কানবো না তো কি করবো, সব কপালের দোষ। আম্মা, এখানে তোমার কপালের দোষ হবো কেন? আরে সেবরি, আমার কপালের দোষের কথা কেন কইছিস? আমি তো কান্তাছি তোর কপালের কথা পাইপা। একটা মাত্র বিয়া তো আমি তোর দিতে চাইছিলাম, সেই বিয়াটা দিতে যাইয়া এমন না কানি সুবানি খাইতেছি আমি। এখন আবার পাগল বিয়ার চাপ বাড়ি থেকে গায়েব হয়ে গেল। এখন আমার কি হইব? কি কইয়া তোর বিয়া দিব? আম্মা, আম্মা শান্ত হও, কিচ্ছু হইব না। তুমি দেখো খালামা ঠিক সময় মতো ফিরাইব, আর আমার বিয়েও ঠিকঠাকই হইব। তুই সেই আশাতে থাক, সব ঠিকঠাক হইব। আমার তো মনে হইতেছে বিয়ান সাহেব গায়ে ভবনের পেছনে এই বাড়ির কারো হাত আছে। এসো তুমি কি কও আম্মা?
হ, আমি ঠিকই কই। অনেকেই চায় না ফুলকি এই বাড়ির বউ হোক। অনেকেরই রাইতের ঘুম হারাম হয়ে গেছে এই বাড়ির ক্ষমতা চইলা যাইব এই কথা ভাইবা। তুমি এইসব চিন্তা করো আম্মা? তোমার কথা রাখতে গিয়া আমি নিজে সোহেলরে বইলা ফুলকির গায়ে হলদের সব ব্যবস্থা করছি, তুমি তারপরে সব কথা কও? সব তোর নাটক। তুই নিচ থেকে গাছ কাইটা উপর থেকে পানি ঢালুস। ফুলকি চল তো, তোর সাথে আমার কথা আছে। স্যার, হাত স্যার কইতাছি। খবরদার আমার ফুলকিরে তুই উল্টা পাল্টা কোনো বুদ্ধি দিবি না, কোনো কান পড়া দিবি না। আমার ফুলকি ছোট মানুষ, অনেক কিছুই বোঝে না, কিন্তু আমি সব বুঝি, সব বুঝি। বিয়ান সাহেবের লগে তুই কি করছস? কই লুকায় রাখছস তুই বিয়ান সাহেবরে? কি কইতাছো তুমি আম্মা? তোমার মাথা ঠিক আছে? ও, এখন তো আমার মাথা ঠিক নাই, আমি পাগল। তুই কি আমারও বিয়ান সাহেবের মতো পাগল বানায় রাখতে চাস? কান খুলে শুনে রাখ, কাল যদি আমার ফুলকির বিয়া না হয় তাইলে আমি তোর বাপেরে নিয়া আর ফুলকিরে নিয়া গ্রামে চলে যাব। তখন দিস তুই শরীফরে জমা। আর রাতে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। শরীর আর শরীর বলে ছেড়ে দিলে কি হবে? কেঁদুলা নাজিয়া, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা আমরা সব কিছু কাটিয়ে উঠবই। আমাদের আমাদের পুরো পরিবারটা আবার আবার আগের মতোই আলোয় আলোয় ভরে উঠবে। আমাদের ভালোবাসার ঘর তো পূর্ণই ছিল নাজিয়া, তাহলে কোন ঝড়ে সেটা খড়খড়ের মতো ভরে গেল? আমি জানি আমার জামি আসবে, আমাকে নিতে আসবে। তাহলে কি আমার সেই কথাতেই তুমি রাগ করেছো নাজিয়া? সেদিনের পর থেকে তো আমার সাথে ভালো করে একটা কথাও বলনি, ভেতরে ভেতরে যন্ত্রণা বসে রেখেছিলে। বাবা, আরে তোরা এত সকালে ঘুমাসনি সারা রাত? আপনিও তো সারা রাত ঘুমাননি বাবা। আমার চোখের মণিটাই যখন আমাকে ছেড়ে চলে গেছে, তখন সেই চোখের ঘুম আসে কি করে পালকি? বাবা, বাবা, আমার কথাটা শোনো প্লিজ। পুলিশ ওদের বেস্ট ট্রাই দিচ্ছে, তুমি একদম টেনশন করো না। মা অবশ্যই ফিরে আসবে। যদি না ফিরে আসে সোহেল, আমরা যে কটা জমি নিতে চেয়েছিলাম তার সবগুলোই নেওয়া হয়ে গেছে, আর এসব হয়েছে মাত্র 24 ঘন্টার ব্যবধানে। অতি দ্রুত কাজ করা আমি পছন্দ করি, এই জন্যে ছোট একটা পুরস্কার প্রাপ্য হয়ে যায়। কিন্তু কিন্তু আমি ভাবছি শাহজাহান মিয়ার কথা। ও যদি কোনো সমস্যা হবে না তো হবে। মানুষের ধ্বংসের পেছনে যতটা দায়ী তার ডিসঅনেস্টি, ঠিক ততটাই দায়ী তার নির্বুদ্ধি। আমরা এত বড় একটা কাজ করতে যাচ্ছি,
এখন শাহজাহান মিয়া যদি বুঝতে না পারে তাহলে তো সেও কবর দেওয়ার আগেই কবরের গায়ে এপিটাফ লিখছো, এটা তোমার খুব অনুচিত হচ্ছে নিজাম। চল, এইভাবে বসে থাকলে কিছু হইব না। এর একটা বিহিত আমার করতে হইব। সব কথা সামনাসামনি হন ভালো। আয় আন্টি, ফুলকি কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতাছ না? বাড়িতে তো বিয়ার কোনো আয়োজনের ভাব লক্ষণ দেখতাছি না। আজ না ফুলকির বিয়া, কখন সাদা মরে, কখন কি করবো? কি হলো? সবাই এমন খাম্বার মতো খাড়ায় রয়েছেন কেন? কন কিছু কন। মায়ের অবস্থায় কোনো কিছুই হবে না। হইব না মানে? আজকাই বিয়া হইতে হইব। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সোহেল বলল না ভাবিকে ছাড়া কোনো কিছু হবে না। হইব না? ঠিক আছে, তাইলে আমি ফুল কিনে নিয়ে আজকাই গ্রামে চলে যাব। আপনি যেখানে খুশি সেখানে যেতে পারেন। আজ আমি বিয়ের আসরে বসবো না। আম্মুর দোয়া ছাড়া কোনো বিয়ে হবে না। তুমি এই কথা কইতে পারলা বাবাজি? ও বুঝছি, পাল কি তোমারও পড়ায় ফেলছে না? সাবধানে কথা বলবেন। আপনার প্রতি যতটুকু সম্মান আছে এখন অবশিষ্ট, সেটা নষ্ট যেন না হয়। তোমার সম্মান তোমার কাছে রাখো। পাল কি সত্যটা কইছি বলে তোমার খুব লাগছে না? কোন সত্যি? কিসের সত্যির কথা বলছেন আপনি? আম্মা, তুমি সব কি বলছো? পাগল হয়ে গেছো? পাগল বানানোর কামে তো খুবই ওস্তাদ তুই। বিয়ান সাহেবের পাগল বানাইছিস, এখন আমারও পাগল বানাতে চাস? তুমি সব কি বলছো? ঠিকই কইতাছি। শোনো বাবাজি, ফুলকির বিয়াটা যাতে না হয় হেল লাইগা তোমার বউ এই পালকি তোমার মায়েরে কোথায় জানি উঠায় নিয়ে গেছে। এই পালকি লুকায় রাখছে বিয়ান সাহেব। আপনি এসব কি বলছেন? কোনো মা, সে মা হয়ে তার মেয়েকে এই ধরনের কথা বলতে পারে? আপনার কি একবারও মুখে আটকালো না? পালকি সম্পর্কে এই ধরনের কথা আপনি বলবেন আর আমরা সবাই বিশ্বাস করে বসবো, এটা আপনি ভাবলেন কি করে? আর পালকি, পালকি কেন আমার মাকে লুকিয়ে রাখবে? ছি 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 ছি। একদিন এই আপনি পালকি ভাবিকে কুদ্দুসের কাছে বিক্রি করে দিয়েছিলেন। ভুলে গেছেন সে কথা? আপনি ভুলে গেলেও আমরা সে কথা ভুলিনি। আপনি যে এই বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন, এই বাড়িতে আশ্রিত আছেন, তাই পালকি ভাবির কারণ। সেই পালকি ভাবিকে নিয়ে আপনি বাজে বাজে কথা বলছেন। ছি, মরে গেলেও আমরা এসব কথা বিশ্বাস করব না। তোমরা বিশ্বাস না করলে আমার কি? আমার সত্য কথা কি বন্ধ হয়ে যাইব? সত্যটা কি বলেন না তাহলে। তাজ্জব ব্যাপার। আরে যেই পালকি এই সংসারটারে আগলায় রাখছে, চোখে চোখে রাখছে, পান থেকে চুন খসলেই টের পাইছে, সেই পালকি একটা জল জ্যান্ত মানুষ বাড়ি থেকে বাইরে হয়ে গেল, টের পাইল না? আরে ও তো শাশুড়িরে নজরবন্দি করে রাখছে, তারপরও বিয়ান সাহেব কেমন করে বাড়ি থেকে বাইরে হয়ে গেল? প্যালান প্যালান সবই এই পালকির আগের থেকে প্যালান করে। ও শাশুড়ির লগে প্রতিশোধ নিছে।
আরে এই জন্যই তো ও এই বাড়িতে এসে ঢুকছিল। মন নাই? মন নাই তোমাকে? প্লিজ আপনি সব বাজে কথা বন্ধ করুন তো। বাজে কথা না বাবাজি, একবার মনে করায়া দিলেই সব মনে পড়ে যাইব। মনে আছে যেদিন ও প্রথম আসছিল এই বাড়িতে? আঙ্কেল, সামি আমাকে এই বাড়িতে থাকতে বলেছে। তখন আমি ওকে মানা করে দিয়েছিলাম, কিন্তু সামিয়া আর পালকির খুনিকে খুঁজে বের করা না পর্যন্ত আমি এই বাড়িতে থাকতে চাই। আঙ্কেল, আপনি নিশ্চয়ই। তাই তো, এই কথা তো পালকি বলেছিল এই বাড়িতে আসার পরে। তুমিও কি পাগল হলে আশা? পালকি কেন এতদিন পর প্রতিশোধ নিতে যাবে? এতদিন পর পালকি ভাবির মন জয় করেছে, দুজন দুজনকে মেনে নিয়েছে। এইটাই তার সর্বনাশ করছে। মাইনা কি সে এমনি এমনি নিছে? এর পেছনে বিরাট বড় রহস্য আছে। পালকি এই বাড়ি ক্ষমতা নিতে চায়, রাজরানী হয়ে থাকতে চায় সে। আর সেই জন্যই বিয়ার নাটক সাজাইয়া পেছন থেকে এমন ঘটনা ঘটাইছে যাতে কইরা আমার ফুলকির বিয়াটা ভাঙা যায়। ও কোনোদিনও চাই নাই ফুলকি শরীফের বউ হইয়া এই বাড়িতে আসুক। তাই বিয়ান সাহেবরে সে এখান থেকে সরাইয়া ফেলাইছে। ওরে ভালো করে জিজ্ঞাসা করলেই বাইর হয়ে যাইব ও বিয়ান সাহেবরে কই লুকায় রাখছে। প্লিজ আপনি দয়া করে চুপ করুন, আমি আপনার কোনো কথা নিতে পারছি না। আমার কথা এখন নিতে পারবা না বাবাজি, তাইলে আসল কথা শোনো। বিয়ান রে এই বাড়ি থেকে বাইর কইরা দেওয়ানের লাইগাই ও কাউরে বিয়ান সাহেবের কাছে যাইতে দেয় নাই। সেবা যত্নের নাম কইরা বিয়ান সাহেবরে নিজের ঘরে তুইলা রাখছে। আসল উদ্দেশ্য বিয়ান সাহেবরে গায়েব করে দেওয়া। আমার তো এখন মনে হইতাছে তোমার মায়েরে পাগল বানাইছে এই পালকি। আগে কোনোদিন দেখছো বিয়ান সাহেব পালকি লগে ভালো ব্যবহার করছে? এখন কি এমন ঘটনা ঘটলো যে বিয়ান সাহেব পালকি লগে ভালো ব্যবহার করতে শুরু করলো? আমার মনে হয় সেই জন্যই পালকি বিয়ান রে। আব্বা, অনেক হয়েছে। আর কত বারে বারে বলবা? আমি কেমন এটা এখানকার সবাই জানে। মানো আর নাই মানো, তুমিও খুব ভালো করে জানো আম্মা আমি কেমন। হ্যাঁ, এটা সত্যি, আমি মাকে ধরে রাখতে পারিনি। এর দায় কিছুটা হলেও আমার না পালকি, আমাকে বলতে দাও সোহেল। আমি মাকে লুকিয়ে রাখিনি, এটা যেমন সত্যি, তেমনি মার হারিয়ে যাবার পেছনে আমি দায়ী, এটাও সত্যি। আর সেই দায়ী থেকে আমি তোমাকে কথা দিচ্ছি আম্মা, 7 দিনের মধ্যে আমি যেভাবেই হোক মাকে ফিরিয়ে আনবই। এরপর মা ফিরে আসলে আমি ধুমধাম করে নিজে শরীফ আর ফুলকে বিয়ে দেব। বাহ, আগে কইলো 3 দিন, অহন কইতাছে 7। এরপর না জানি কয়দিন কইব, আল্লাহ মাবুদি জানে। এইভাবে সারা জীবনই হয়তো পার করে দিই। তোর কোনো কথার মূল্য নাই আমার কাছে, আমি তোরে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করানোর ব্যবস্থা আমি করছি আম্মা। যদি 7 দিনের মধ্যে আমি মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, চিরদিনের জন্য চলে যাব। বাস, আমি আর কিচ্ছু শুনতে চাই না। তুমি কোথাও যাবে না পালকি। আমাকে না করো না সোহেল, কোনো লাভ হবে না। কার জন্য তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে পালকি?
যে তোমাকে সারাটা জীবন কষ্টের পর কষ্ট দিয়েছে তার জন্য? কেন পালকি, বলো কেন? তুমি কোথাও যাবে না, এই বাড়ি তোমার। আমরা কি তোমার কেউ না? হ্যাঁ, এই সংসার কি তোমার না? আমি, আমাদের মেয়ে, আমরা সবাই তো তোমার পালকি। যে নিজের মাকে ধরে রাখতে পারে না, নিজের মাকে আপন বানাতে পারে না, সে মেয়ে কি করে একজন ভালো মা হবে সোহেল? কি করে একজন ভালো স্ত্রী হবে? এই সংসার হাল কি করে ধরবে? এটা আমার পরীক্ষা সোহেল, তোমার কাছে, আমার মেয়ের কাছে, আর আমার মায়ের কাছে। তুমি ভেবো না এই অগ্নি পরীক্ষায় আমাকে জিততেই হবে, আর সেটা আমার নিজের জন্য। আহা, এইটাই তো আমি চাই পালকি। এই বাড়ি থেকে তুই যা, যাতে আমার মাইয়ার ভাগ্য খুলে যায়। এবার তুমি খুশি তো আম্মা? আগে প্রমাণ করে দেখা, তারপর না বোঝা যাইব খুশি না বেজার। তোর হাতে মাত্র 7 দিন, এর মধ্যে বিয়ান সাহেব যদি বাড়িতে ফেরত না আসে, তাইলে তুই এই বাড়ির বাইরে। চল পুতি। তোমার মিটিংয়ের সময় হয়ে গেছে, গাড়ি রেডি আছে, এখনই বেরোতে হবে। তার আগে আমি সোহেল রহমানকে একটা ফোন করতে চাই, তুই যা। হ্যালো, আমি নিজাম উদ্দিন চৌধুরী। নিজাম? ও, নিজাম সাহেব। তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কথা? কিন্তু সাবা তো ওই দিকটা। হ্যাঁ, সবাই সবকিছু দেখছে, কিন্তু তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই কথাগুলো তোমাকেই বলতে হবে, সেটা খুব জরুরি ভিত্তিতেই। আমার সঙ্গে কি এমন জরুরি কথা? সেটা না হয় দেখা হলেই বলবো। কিন্তু আজকে তো কোনোভাবেই আমি দেখা করতে পারবো না। কাল করা যেতে পারে, তবে সাবাকে সঙ্গে থাকতে হবে, কারণ সাবা এই পালকি ফাউন্ডেশনের সব রেসপন্সিবিলিটি রাখে। ঠিক আছে, সবাও থাকবে। আমি তাহলে এখন রাখি। যদি কিছু মনে না করো, একটা কথা বলবো। তোমাকে খুব টেন্স লাগছে, মানে কণ্ঠস্বর শুনে। বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? হ্যাঁ, বাড়িতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? গত রাত থেকে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, সবখানেই খুঁজে দেখেছি, কিন্তু আচ্ছা, আমি এখন রাখছি। নাজিয়া রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না? জি, আপনি কোনোভাবেই টাকাটা দিতে পারবেন না? কিন্তু তখন তো বলছিলেন যে ও ঠিক আছে, ঠিক আছে জামশেদ সাহেব, ওকে, রাখছি। এখানে হলো না?
আমার হাতে যে জমানো টাকাটা ছিল সেটা তো রেশমির সেমিস্টারে দিয়ে দিয়েছি। এখন আমার হাতেও কোনো টাকা নেই। তোমাকে এত করে বললাম বড় ভাইয়ের কাছে কিছু টাকা দাও। আমার আপন বড় ভাই, তুমি চাইলে না করতে পারবে না। শারমিন কেন বুঝতে পারছো না? টাকাটা দেয়া বা না দেয়া কোনো সমস্যা না। আমি কারো কাছে টাকা চাইতে পারবো না। তাহলে আমি না হয় চাই? না না শারমিন, তুমিও চাইবে না। আমি কারো কাছে ছোট হতে চাই না। এখন তো মনে হচ্ছে ভাড়া বাড়িতেই আমরা ভালো ছিলাম। 3 জনের সংসার, খেয়ে না খেয়ে দিন ভালোই কাটতো। এখানে এত বড় বাড়ির মেনটেনেন্স, এত খরচ কোত্থেকে আসবে? আচ্ছা, এই বাড়িটা ভাড়া দিয়ে আমরা না হয় ছোট একটা বাড়িতে চলে যাই? এসব কি বলছো শারমিন? এত কষ্ট করে এই বাড়িটা পেলাম, এটার পিছনে লেগেছো কেন? এই শেষ বয়সে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই, মরতেও চাই এখানে। ভাইয়ের কাছ থেকে টাকা নেবে না, বাড়ি ভাড়া দেবে না, তাহলে থাকো তুমি তোমার সম্মান নিয়ে। আর আমি বিনা চিকিৎসায় মারা যাই। আমার এই ওষুধ কোনোদিন ভালো হবে না। যতদিন বাঁচবো চিকিৎসা আর ওষুধ খেয়ে বাঁচতে হবে। আমার এই চিকিৎসার খরচ, এই অর্থ কোথা থেকে আসবে সেটা ভেবে দেখেছো? নাকি সে চিন্তাও ছেড়ে দিয়েছো? তুমি এভাবে ভাবতে পারলে শারমিন? তোমাকে নিয়ে আমি সারাক্ষণ চিন্তা করি, সব সময়। তুমি যাতে ভেঙে না পড়ো সে ভাবনা আমার সব সময় থাকে। ব্যবস্থা একটা কিছু হয়ে যাবে। আমি তো এখনো অথর্ব হয়ে পড়িনি। একদিন রাস্তায় নেমে তো উপার্জন করেছি। আসলে মেয়েটা অসময়ে চাকরিটা ছেড়ে দিয়ে বড় বিপদে ফেলে দিল। ওই মেয়ের কথা তুমি আর আমার সামনে বলবে না, যার এতটুকু মায়া নেই আমাদের জন্য, এই সংসারের জন্য যার কোনো টান নেই, কোনো দায়িত্ব নেই, তার কোনো কথা আমি শুনতে চাই না। সব দায় ওর উপর ছেড়ো না, ওকে দিও না শারমিন। মেয়েটা নিজেও বড় একা হয়ে গেছে। থাকো একা, ও একা হয়ে যাক, ও সেটাই চায়। ও চায় আমরা মরে যাই, ও একা থাকুক। ও চায় আমরা ধ্বংস হয়ে যাই, ও একা থাকুক। ওর একাই থাকা উচিত। মেয়ের কথা না ভেবে এখন টাকার কথা ভাবো। কিভাবে টাকা জোগাড় হবে, কিভাবে সংসার চলবে। আচ্ছা, আমি কি কাশ্মীর বাবার কাছে কিছু টাকা চাইবো? খবরদার, খবরদার শারমিন, ওদের কাছে কোনো টাকা আমি নেব না। ওরা আমাদের সাথে কি করেছে তুমি জানো না? সবকিছু ভুলে গেছো? তারপর কিভাবে বলতে পারলে এই কথা? নেক্সট টাইম আর একটিবারের জন্যও এরকম কথা উচ্চারণ করবে না। সেই একই ঘর, একই দরজা, একই জানালা, সেই একই গন্ধ। সবই আছে, শুধু মানুষগুলা নেই। দাঁড়াও নাজি, নায়রাকে ছেড়ে তুমি যেতে পারো না। নিজের পেটের মেয়েকে রেখে কিভাবে যাচ্ছ তুমি? আমাকে যেতেই হবে। আজ যদি মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে থাকতে হয়, কোনোভাবে তুমিও এখানে থেকে যাবে। আমি আমার জীবনে তোমার আর চিহ্ন দেখতে চাই না। তোমার মতো হত দরিদ্রের সাথে আমি আর থাকতে চাই না। এতটাই ঘৃণা আমাকে? এতটাই? তুমি না আমাকে ভালোবেসেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসার মূল্য তুমি দিতে পারোনি। কি আছে তোমার আমাকে ধরে রাখার মতো?
হ্যাঁ, আমি মানছি তোমাকে অর্থ আর প্রাচুর্যের মধ্যে আমি রাখতে পারিনি, কিন্তু নাজিয়া, আমার ভালোবাসার তো কোনো কমতি ছিল না। বিশ্বাস করো নাজিয়া, আমরা যদি আরেকটু কষ্ট করি, আমরা একদিন ঠিকই সুখের মুখ দেখব। সুখ? সুখ? তোমার ওই সুখ মরিচিকার মতো। তোমার এই সুখের আশায় আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। ভবিষ্যৎ, আমার ওই সব ভবিষ্যতে কোনো বিশ্বাস নাই। আমি বুঝি বর্তমান। আমার টাকা চাই, অনেক অনেক টাকা, গাড়ি বাড়ি সম্পদ, যা তোমার মতো ছাপোষা মানুষের কোনো দিনই সম্ভব না। মেয়েটাকে তোমার কাছে দিয়ে গেলাম, দুদিন পর যখন ভিক্ষা করতে যাবে ওকে সাথে নিয়ে যেও। নাজিয়া, 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 আপনি কি বুঝতে পারছেন ইন্সপেক্টর সাহেব, আমরা সবাই কিসের উপর দিয়ে যাচ্ছি? পুরো পরিবারটা ধসে পড়েছে। সরি ইন্সপেক্টর, আমার আসলে এভাবে বলাটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। কি করবো বলুন, মা তো কিছুদিন নিজের মনকে মানিয়ে রাখতে পারছি না। আমি রাখছি। চলে যদি যাবে, তাহলে কাছে আসার আবার কি দরকার? তুমি এই কথা বলতে পারলে সোহেল? তাহলে চলে যাবার কথা তুমি কি করে বললে? আমাদের মেয়ে শ্রেষ্ঠা, আমাদের কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছো তুমি? চলে যাবে, আমাদের কথা একবারও ভাবার প্রয়োজন মনে করেছো তুমি? হ্যাঁ বলো, প্রয়োজন মনে করেছো? চলে যাব বললেই কি চলে যাওয়া হলো? অন্তত কিছুতেই আমি তোমাকে চলে যেতে দেব না। চলে যাব। এছাড়া আমি আর কি বলতে পারতাম সোহেল? বলো, কি বলতে পারতাম? আমার নিজের ভাই যখন সবার সামনে আমাকে অপরাধী করছে, ফুলকি আর শরীফের সামনে আমাকে দায়ী করছে। অবশ্য আপা ভুল কিছু বলেনি, এই সব কিছুর জন্য না আমি দায়ী। ওই দিন তো আমি গিয়েছিলাম মাকে উপর থেকে আনতে, কিন্তু আমি মাকে না নিয়েই চলে এসেছি। কেন? আমি যদি ওই দিন মাকে নিয়েই আসতাম, তাহলে মার চলে যাওয়াটা না এড়ানো যেত। পালকি, কেউ যদি চলে যেতে চায়, হাজারটা দেয়াল দিয়েও তুমি তাকে আটকে রাখতে পারবে না। মা চলে গেছে, তার দায়িত্ব তুমি কেন নিবে? হ্যাঁ, এই ঘর তোমার, এই সংসার, এই বাড়ি তোমার। পালকি, এই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবে? পৃথিবীর কোন শক্তি তোমাকে এখান থেকে সরাতে পারবে না। অন্তত আমি যতক্ষণ বেঁচে আছি তোমাকে যেতে দেব না। ভাইয়া ঠিকই বলেছে ভাবি। আজ তুমি আন্টিকে যা বলেছ একদম উচিত হয়নি। 7 দিনের মধ্যে কেন আমাকে বিয়ে করতে হবে? আর আমার বিয়েটা এতটা জরুরি না যে তার জন্য তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
দরকার নেই আমার বিয়ের। খবরদার শরীফ, এসব কথা একদম মুখে আনবে না। ফুলকে সামনে ওরা, তোমাদের বিয়ে হবেই। তাহলে আম্মুর আসা না আসার জন্য অপেক্ষা করার দরকার কি? আম্মুকে ছাড়া বিয়ে হবে, তাহলে তো সব ঝামেলা মিটে যায়। না শরীফ, তুমি একদম ভেবো না। দেখো, মা ঠিকই ফিরে আসবেন। মাকে ফিরে আনার দায়িত্ব আমার। আমি যেভাবেই হোক মাকে ফিরিয়ে আনবই। আম্মা, তোমার কি দরকার ছিল নাটক করার? আরে আমি কি তোমার হাতে পায়ে ধরছিলাম যে আমার বিয়ে দাও? তোর কেমন লাগবে কেন? আমি বুঝি না? না বুঝো না, তুমি খালি বুঝো টাকা আর ধন সম্পদ, এছাড়া তুমি আর কিচ্ছু বুঝো না। চুপ থাক সেমরি, যা ভাবনের আমার ভাবতে হইব, কারণ তুই হইতেছস আমার নিজের পেটের মায়া। আরো ওকে, তাই বলে তুমি বুবু লাগে এমন করবা? আরে 7 দিন পর বুবু সইলা গেলেই যে আমার বিয়ে হইব, এটা তুমি ভাবতাছো কেন? কেন ভাব? সোজা হিসাব, একজন যাইব আর একজন তার জায়গা দখল করবে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। কোনো শূন্যস্থানই খালি থাকে না। আর এবার পালকির শূন্যস্থান পূরণ করবে ফুলকে। তাহলেই যদি এবারে শান্তি ফিরে আসে। আপনারা এমন করলে এবারে শান্তি কখনো ফিরে আসবে না। আপনাদের কাছে সুখ শান্তি মানে শুধু টাকা ধন সম্পদ, তাই না? মানুষকে ভালোবাসতে শেখেন। এই মুরব্বী লোকে ঠিক মতো কথা কইবি। আমার মুরব্বী রে, তোমাদের মতো মুরব্বীকে আমার খুব ভালো করে চেনা আছে। থাক না, ছোট মানুষ এখনো বুঝতে শিখিনি। 2 দিন পরেই বুঝতে শিখবে যে এই বাড়িতে সবচেয়ে বড় বাধা হচ্ছে পালকি। কি রে রেশমি, তুই এত টাকা কোথায় পেলি? চাকরি টাকরি পেয়েছিস নাকি? ঘরে বসেই যদি ইনকাম করা যায় তাহলে আর চাকরি করার কি দরকার? আচ্ছা রেশমি, ঠিক করে বলতো, এত টাকা তুই কোথায় পেলি? আমার সেমিস্টার ফি ছিল 20,000, আর ভাবিকে মিথ্যা কথা বলে নিয়েছি 40। বাকি 20 আমাদের। 20 আমাদের? কি বলিস তুই? এ তো চোরের উপরে বাটপারি। কিন্তু সাবাদের কাছ থেকে যখন টাকা নিয়ে নাটকটা সাজালাম, তখন না বলে তোর 40 লাগবে? ভাবলাম পরে তোমাদের সারপ্রাইজ দিব। আচ্ছা কাশফি, তোমরা সব কি বলছো? এই নাটকটা তোমার ছিল? হ্যাঁ আমার ছিল। এখন তুমি একটু চুপ করো। আব্বা দেখলে তো, রেশমি ঠিক আমার মতো হয়েছে। আমিও কলেজে থাকতে তোমার কাছ থেকে এইভাবে টাকা আদায় করতাম। হ্যাঁ, টাকা চুরি করে পড়াশোনা করেছিস বলেই তো আজ এখনো হাঁড়ি ঠেলতে হচ্ছে আরেকজনের বাড়ি। হাড়ি ঠেলে আর যাই করি আব্বা, তোমার এই মেয়ে কিন্তু সহজে হার মানে না। দেখলে তো কিভাবে ওদের শেষ সঞ্চয়টুকু বের করে আনলাম। মাত্র কয়েকদিনেই ওদের অবস্থা কাহিল করে ফেলেছে। আর এই অবস্থা ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ না ওরা এসে আমাদের পায়ের কাছে ভিক্ষা চায়। চাইবে আপা, চিন্তা করিস না। আর যখন একবার চাইবে তখন এ বাড়ির চাকর বানিয়ে রাখবো। এ বাড়ির সব কাজ করবে ওরা, আর ওদের নিয়ে আমরা হাসি তামাশা করব। আচ্ছা, এসব ভাবতে তোমাদের একটু লজ্জা করে না? ভাই ভাবি তোমাদেরকে জেলের ভারখার হাত থেকে বাঁচিয়েছে, আর তোমরা কিনা অকৃতজ্ঞের মতো তাদের পিছনেই। থামো তো জামাই বাবাজি, ন্যাকামি করো না। ওসব নীতি নৈতিকতা এখন ছাড়ো। আমরা যখন আশরাফদের বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তখন তো তুমি আমাদের হয়েই কথা বলেছিলে। কি সেসব কথাকে আমি ভুলে গেছি ভেবেছ? হ্যাঁ, তখন আমি ভুল করেছিলাম। শোনো, তুমি এখনো ভুল করছো ওদেরকে সাপোর্ট করে। যদি নিজের ভালো চাও তাহলে আমাদের সাথে থাকো,
না হলে তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখতে পাচ্ছি আমি। শোনো আদিল, আমরা এখন বিড়াল আর সাবারা ইঁদুর। ওদের নিয়ে এখন আমাদের একটাই কাজ, ইঁদুর বিড়াল খেলা। তাই তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তুমি বিড়াল হতে চাও নাকি ইঁদুর। যার এতটুকু মায়া নেই আমাদের জন্য, এই সংসারের জন্য যার কোনো টান, কোনো দায়িত্ব নেই, তার কোনো কথা আমি শুনতে চাই না। তাহলে কি আবার আমাকে ফাউন্ডেশনে ফিরে যাওয়া উচিত? কিছু একটা করা উচিত এই সংসারের জন্য। না না, সেখানে কেন আমি আরেকটা বিপদ ডেকে আনবো? আমাকে ছাড়া পালকি ফাউন্ডেশন তো খুব ভালোই চলছে। নিজাম সাহেব সবকিছু আবার নতুন করে শুরু করেছে, আর আমার দ্বারা এটা কখনোই সম্ভব হতো না। তাহলে তাহলে কি সোহেলকে বলে আমি আরেকটা চাকরি? না, সোহেল তো জানে আমি পালকি ফাউন্ডেশনের সাথে কাজ করছি। তাহলে কি করব? কি করব? হ্যালো সোহেল। সাবাব, একটা দরকারে আমি তোমাকে ফোন করেছি। আন্টির কোনো বিষয়ে? না না, আগামীকাল নিজাম সাহেব আমাদের সঙ্গে বসতে চাইছেন। তোমার পক্ষে কি একবার নিজাম সাহেবের কাছে যাওয়া সম্ভব আমার সাথে? আমি না গেলে হয় না সোহেল? দেখো, এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবেন নিজাম সাহেব, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে সেখানে তোমার থাকা উচিত না? ঠিক আছে, আমি যাব। আমি তাহলে কাল সকালে গাড়ি নিয়ে তোমার বাড়িতে চলে আসবো, তুমি রেডি থেকো। কাল সোহেলের সাথে দেখা হলে কি আমি সত্যিটা ওকে বলে দেব? যদি না বলি আরেকটা নতুন চাকরিও তো নিতে পারবো না আমি। বাবা আসবো? টেবিলে খাবার দিয়েছি বাবা, নিচে যাবে নাকি উপরে নিয়ে আসবো? কোথায় খুঁজবি তুই নাজিয়াকে? জি বাবা। এই রুমে বসে আছি বলে ভাবছিস এবারের কোনো খোঁজ খবরই রাখি না? এবাড়িতে কে কখন আসছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, তার সব খোঁজ আমি রাখি। শুনলাম তোকে নাকি 7 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। হ্যাঁ বাবা, কিন্তু 7 দিনের মধ্যে আমি যে করেই হোক মাকে খুঁজে বের করবো। আর যদি খুঁজতে না পারিস, বের করতে না পারিস, তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। তুই এসব কার জন্য করছিস নাজিয়া? আরে নাজিয়া কি কখনো এসব বুঝতে পেরেছে না পেরেছিল? আমি তো শুধু মায়ের জন্য এসব করছি না বাবা, আমি করছি এই সংসার সবার জন্য। আমি করছি তার জন্য যে মাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। আমার কাছে এই ভালোবাসার বন্ধন অনেক বেশি মূল্যবান বাবা, এর জন্য আমি সবকিছু করতে পারি। তাই বলে তুই সংসার ছেড়ে চলে যাবি? আরে আরে তোকে ছাড়া আমরা বাঁচবো কি করে রে পাগলি, বল। বাবা এসব নিয়ে কেন ভাবছেন? আপনি চলুন তো, আগে খেয়ে নেবেন, আসুন। না, আমি কিছু খাবো না, আমার কোনো ক্ষুধা নেই। আরে যার সাথে এতটা বছর থাকলাম, সেই আমাকে কিচ্ছু না বলে হুট করে চলে গেল। আরে এখন তুই সেই পথ ধরতে যাচ্ছিস? আরে তোরা কি আমাকে
জ্যান্ত মেরে ফেলতে চাস? অথচ কি জানিস, এই অবস্থায় এই সংসারটাকে আরো শক্ত করে ধরতে হবে পালকি। সামনে সামনে অনেক বড় একটা ঝড় আসছে। সেই ঝড়ে যদি শক্ত করে হাল ধরতে না পারিস তাহলে তাহলে এই সংসার ঘর কুটুর মতো হাওয়ায় ভেসে চলে যাবে। নাজিয়ার রহমানের কোনো খোঁজ পাওয়া গেল? তোমার মা? না, এখনো মায়ের কোনো খোঁজ পাচ্ছি না। মা কোথায় আছে, কেমন আছে, কেউ কোনো খোঁজ দিতেও পারছে না। অবশ্য পুলিশকে জানিয়েছি, তারা বলেছে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু না না না, তুমি টেনশন করো না, উনি নিশ্চয়ই বাড়িতে ফিরে আসবেন। সেটা তো আমরাও চাই, কিন্তু হয়েছে কি জানেন, মায়ের চলে যাওয়ার পর থেকে বাবা একদম ভেঙে পড়েছেন। কাল রাত থেকে তো কোনো খাবারই মুখে নিচ্ছেন না, আর আমাদের কারো কোনো কথা শুনছেন না। আর অন্যদিকে আমার ছোট ভাই শরীফের বিয়েটাও আটকে গেল। এনিওয়ে, এসব কথা থাক। আপনার কি গোপন কথা, মানে জরুরি কথা, সেটা বলুন। আমি এই জন্যই সাবাকে নিয়ে এসেছি। গুড, খুব ভালো হয়েছে যে তুমি সাবাকে সাথে করে নিয়ে এসেছো। ইনফ্যাক্ট সোহেল, তোমাদের ফ্যামিলির যেরকম ক্রাইসিস যাচ্ছে, তাতে করে তো তোমাকে আলাদাভাবে কোনো কথা বলা হয়নি, কিছুই জানাতে পারিনি। আমি অলরেডি পালকি ফাউন্ডেশনে অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি, এবং আমি এই ফাউন্ডেশনটাকে যেভাবে দেখতে যাচ্ছি, তাতে করে আরও বেশ কিছু টাকা ইনভেস্ট করা দরকার। কিন্তু কিন্তু সোহেলদের পক্ষে তো এই মুহূর্তে এতগুলো টাকা ইনভেস্ট করার কোনো অবস্থাই নেই। সাবা ঠিকই বলেছে, আমাদের কোম্পানিগুলোর যে অবস্থা, আমরা তো সব ক্ষেত্রেই লসে আছি। লস? এখন তোমাদের যে অবস্থা, তোমাদেরকে আর নতুন করে ইনভেস্ট করতে বলবো না, তবে তোমাদের অন্যান্য কোম্পানির সাথে যে ক্লায়েন্টগুলো আছে, তারা যদি শুধুমাত্র পালকি ফাউন্ডেশনে ইনভেস্ট করে, মানে শহুরে ডিজাইনের পরিবর্তে গ্রামের তৈরি নিজস্ব পণ্যে, তাহলে হয়তো। এটা কি করে সম্ভব? আমাদের তাহলে অন্যান্য কোম্পানি কি হবে? তোমাদের অন্যান্য কোম্পানিগুলো তো ডুবন্ত জাহাজ, ওগুলো দিয়ে আর কিচ্ছু হবে না। এখন এই ফাউন্ডেশনই হচ্ছে রহমান গ্রুপের একমাত্র ভবিষ্যৎ। এখানে যদি ইনভেস্টমেন্ট করা যায়, তাহলে এখান থেকে শতভাগ রিটার্ন পাওয়া যাবে, এবং সেই টাকা থেকে অন্যান্য কোম্পানিগুলোতে টাকা দেয়া যাবে। সোহেল, আমারও ওনার প্রস্তাবে শতভাগ আস্থা আছে। উনি তো আর এমনিতেই ওনার এতগুলো প্রজেক্ট সাকসেসফুল করেনি, রাইট? আমার বাবার সঙ্গে আগে কথা বলতে হবে। তোমাদের ফ্যামিলির বর্তমানে যা সিচুয়েশন, তাতে কি মিস্টার রহমান সঠিক কোনো সিদ্ধান্ত দিতে পারবেন? আমি মনে করি তোমার স্ত্রী পালকি, যিনি এই ফাউন্ডেশনের স্বপ্ন দেখেছিলেন, সিদ্ধান্তটা তার কাছ থেকে নেওয়াটাই বোধহয় ভালো হবে। হ্যাঁ সোহেল, আমারও মনে হয় সিদ্ধান্তটা পালকে নিলেই ভালো হয়।
কিন্তু ভাবার জন্য আমার আমার কিছু সময় প্রয়োজন। সময় ওটা তো একদম দিতে পারবো না সোহেল। আমাকে 2-1 দিনের মধ্যেই খুব জরুরি দরকারে দেশের বাইরে যেতে হবে। আমি চাচ্ছি তার আগেই কাজটা শেষ করে যেতে। হ্যাঁ, শেষ করতে চাই। শেষ না করলে নতুন করে শুরু হবে কিভাবে? আচ্ছা দেখুন তো, ওরা কি কোথাও দেখেছেন এখানে? জি না, আমি দেখি একটু ঠিক করে দেখেন না, আশেপাশে কোথাও। না না। ছবিটা ছিল সেটা এখন আমি বাসায় ফোন করবো কিভাবে? মা 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 কথাটা কি এখন সোহেলকে বলবো? এত কেন ভাবছি? বলে দিলেই তো হয়। আচ্ছা সাবা, তোমার কি মনে হয় নিজাম সাহেবের সাথে কি আমাদের ডিলটা করা উচিত হবে? কেন উচিত হবে না? আমি যতদূর দেখেছি উনি অনেক অনেস্ট আর সৎ একজন ব্যক্তি। স্বার্থ ছাড়া আমাদের জন্য তো অনেক কিছুই করলো। তাছাড়া আমাদের কোম্পানির জন্য সে একজন রিলায়েবল পার্টনারও। কেউ যদি এখন ফাউন্ডেশনে ইনভেস্ট করে আর সেই টাকা শোধ করার জন্য নিজাম সাহেবের পপুলারিটি আর পার্সোনালিটি এনাফ। তার মানে তুমি বলতে চাচ্ছ যে এটাতে রিস্ক? সেটা জানি না, কিন্তু ডিসিশনটা তোমারই হওয়া উচিত। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, তুমি তখন কি যেন বলতে চাইলে? আচ্ছা সোহেল, আমার জন্য ছোট্ট একটা কাজ ম্যানেজ করে দিতে পারবে? পার্ট টাইম জব টাইপের। মানে তুমি তো এখনো পালকি ফাউন্ডেশন ছেড়ে যাওনি। পালকি ফাউন্ডেশন থেকে তোমার যে স্যালারি হয় সেটা কি তোমার জন্য ইনাফ না? আমার পারিশ্রমিক তো আমি ফাউন্ডেশনকেই ফেরত দিয়ে দিচ্ছি সোহেল, কিন্তু আমার ফ্যামিলির জন্য তো এখন আরো অনেক টাকার প্রয়োজন। কি হলো সাবা, এরকম একটা পরিস্থিতিতে তোমার হঠাৎ করে পার্ট টাইম জবের দরকার পড়লো কেন? না না, তেমন কিছু না, আমি শুধু মজা করলাম তোমার সাথে। ও তাই বলো? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, না জানি তুমি আবার পালকি ফাউন্ডেশন ছেড়ে চলে যাচ্ছ কিনা। ভয় পেয়ে গিয়েছিলাম।
মায়ের মতোই তো মনে হচ্ছে, নাকি অন্য কেউ? মা, ওই মাইয়া, আমি তোর মা হইতে চাম কেন? হ্যাঁ, যা 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 এদিকে। প্লিজ এই ব্যাগের মধ্যে যা আছে আমার খুবই দরকার। আপনি টাকা ব্যাগ সব নিয়ে নিন, শুধু আমার মার ছবিটা আমাকে দিয়ে দিন প্লিজ। এর কিছুই তুই পাবি না, উল্টো যা আছে হাতের গলা সব খুলে দে। খোল, হাতের দে। না, এগুলো আমার মা আমাকে বিয়েতে দিয়েছে, আমি জীবন থাকতে এগুলো দিব না। দে, নাহলে জানে মেরে ফেলবো। দে দে। হ্যাঁ? ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি যখন বলবো তখনই চলে এসো। আপনি পালকি না? ডিটেকটিভ মানুষ, থ্যাংক গড আপনি এসেছেন। আমার আমার না সবকিছু চিন্তা হয়ে গেছে। চিন্তা কেন ওই দিকটাতে গেছে, আপনি একটু গিয়ে দেখুন না প্লিজ। দেখুন, আপনার এখন যে অবস্থা, ছিনতাইকারী পেছনে দৌড়ানোর চেয়ে আপনার কাছে থাকাটা বেশি জরুরি। কিন্তু আমার বিয়ের চুড়িগুলো, ওগুলোকে আমি আর পাবো না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি পরে কি করা যায়। আগে বলুন, আপনি কি বেশি ব্যথা পেয়েছেন? পা একটু টান লেগেছে বোধহয়। আচ্ছা উঠুন, আমার হাত ধরে উঠুন। সাবধানে। ও, আচ্ছা, আপনি এখানে কি করছেন বলেন? মাকে খুঁজতে এসেছিলাম। মাকে খুঁজতে? মানে? মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটা আমাকে জানাতে পারতেন। আর এটা তো পুলিশের কাজ, আপনি একা একা খুঁজতে বের হয়ে গেলেন। আর জানেনই তো রাস্তাঘাটের কি রকম অবস্থা, কত ধরনের বিপদ। আমি এসব কেয়ার করি না। আমার পরিবারটা বাঁচাতে মাকে খুঁজে বের করতেই হবে। আচ্ছা, আমাকে যদি একটা সিএনজি খুঁজে দিতেন আমার খুবই হেল্প হতো। আমার আবার কয়েকটা জায়গায় যেতে হবে। এই পা নিয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আমার গাড়িকে আসতে বলছি। কিন্তু নো প্রবলেম, আমি এখন ফ্রি আছি, আমি আপনার সাথে আছি। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, তুমি গাড়িটা নিয়ে চলে এসো। হ্যাঁ আমি ওখানেই আছি। কিরে রেশমি, এত তাড়াহুড়া করে ঢুকছিস কেন? বাসায় বোধহয় গেস্ট আসছে। হ্যাঁ, গেস্ট? কি বলছিস? হ্যাঁ, গেস্ট মানে কে? কে আবার? ওই যে ওই ছেলেটা, সাবার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সোহেল না কি যেন নাম। সোহেল? সোহেল আবার এ বাড়িতে আসছে? হ্যাঁ, আমি ভার্সিটি থেকে আসার সময় তো দেখলাম বাসার সামনে গাড়ি পার্ক করে দুজনে গাড়ির ভিতরে খুব হাসি তামাশা করছিল।
মনে হয় বাসার দিকেই আসবে। সাবা, নিচে তোর সাথে কে ছিল? কেউ না তো। ইস, কি মিথ্যাবাদী দেখো, তোমার সাথে সোহেল ছিল না? গাড়ির ভিতরে কি করছিলে তোমরা? সোহেল ছিল তোর সাথে? থাক না শারমিন। তুমি চুপ করো। কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, ছিল। এত সকাল সকাল সাবা কেন সোহেলের কাছে গিয়েছিল? আমার মাথায় তো কিছু আসছে না কাশবি, তোর মাথায় কিছু আসছে? আহা আব্বা, তুমি বুঝতে পারছো না কেন? এত তো লুকানো ছাপানোর কিছু নেই। একদিন ছাদে অন্ধকারে, একদিন গাড়ির ভিতর। আচ্ছা আব্বা, আমাদের মাথায় তো গোবর নেই, তাই না? আমার কথা হচ্ছে, তুই যদি প্রেমই করবি তাহলে সবাইকে বলে কয়ে কর। চাচি, এসব কি বলছো তুমি? সাবা নিশ্চয়ই কোনো জরুরি কাজে বেরিয়েছিল। হ্যাঁ হ্যাঁ দুলা ভাই, ঠিকই বলেছেন। প্রেমটাও তো মানুষের জীবনে একটা জরুরি কাজ। চুপ করো তোমরা। আমি সোহেলের সাথে একটা কাজের খোঁজে গিয়েছিলাম। তা কাজটা কি ওই সোহেলের সাথে সময় কাটানো? আচ্ছা, এই কাজের জন্য সোহেল ঠিক মতো টাকা পয়সা দেয় তো? কাশফি, ব্যাস অনেক হয়েছে। এটা আমাকে না বলে সাবাকে বলে। দুজনে মিলে যা শুরু করেছে তাতে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। ভাবি, ওই লম্পট সোহেলের কথাটা একবার চিন্তা করেন। একদিকে বউ, আরেকদিকে মা হারিয়ে গেছে, তারপরেও প্রেম লীলা চালিয়ে যাচ্ছে এক্স গার্লফ্রেন্ডের সাথে। প্লিজ চাচি, চুপ করো। আমি আর তোমাদের কথা নিতে পারছি না। সবাই যার যার ঘরে যাও। আমি আশরাফের কষ্টটা বুঝি, কিন্তু সাবা বুঝতে পারছে না। আরে মেয়ে, কাজের জন্য দুনিয়াতে এত লোক থাকতে ওই সোহেলের কাছে যেতে হবে কেন? আশরাফকে তো একটু সাহায্য সহযোগিতা করতে পারো। ওর কোম্পানি নিয়ে ও তো দিশা পাচ্ছে না। না, সেটা কেন করবে ও? সেটা করলে তো আর সোহেলের মুখ দেখতে পারবে না। আম্মু, আম্মু তুমিও একই কথা বললে? সত্যিটাই তো বললাম। তুমি কাদের কথা এসব বলছো শারমিন? ও তোমার মেয়ে ছিল। সাবা এখন আর আমার মেয়ে নেই। সোহেলের কথাই ও এখন চলে। আমাদের আনন্দের কোনো মূল্য ওর কাছে নেই। সোহেলের আনন্দই এখন ওর কাছে সবচেয়ে বড়। হায় হায়, এই বাড়িতে আবার পুলিশ কেন? ঘটনা কি? পাল কিরে গাড়ি থেকে ধরে ধরে নামাইতেছে কেন? কই গেছিল পালকি? আপনাকে ভেতরে দিয়ে আসি? না না, আমি একাই যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আর মাকে খুঁজতে আমাকে হেল্প করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আজ তাহলে আসি। আর শুনুন, টেনশন করবেন না। আপনার যে চুড়িগুলি হারিয়ে গেছে সেটা উদ্ধার করার জন্য আমি চেষ্টা করব। আসলে মায়ের দেওয়া চুরি তো, তাই খারাপ লাগছে। মায়ের দেওয়া সবকিছু আমার কাছে অনেক বেশি মূল্যবান। এনিওয়েজ, সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, আপনি আসুন না একটু কফি খেয়ে যান। আজকে না, আরেকদিন। আচ্ছা ঠিক আছে।
থ্যাংক ইউ। তলে তলে এত কিছু হইতাছে, হ্যাঁ? তাও এই পুলিশের লগে। পালকি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। শারমিন আন্টি, কোনো সমস্যা? শুধু সমস্যা না, বিপদ। আর এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। আমি চেষ্টা করবো আন্টি, আপনি বলুন না বিপদটা কি? আচ্ছা পালকি, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকলেই হবে? তোমার স্বামী কোথায় যায়, কি করে, সেগুলি খেয়াল রাখতে হবে না? আন্টি, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি চাই সাবা এবং সোহেল যাতে একজন আর একজনের সাথে দেখা করতে না পারে। কিন্তু ওরা তো খুব ভালো বন্ধু আন্টি, দেখা করবে না কেন? না না পালকি, দেখা করবে না। তুমি স্ত্রী হয়ে যেটা বুঝতে পারছো না, আমি মা হয়ে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তুমি বুঝতে পারছো না কেন? ওদের মধ্যে একটা কিছু হচ্ছে। কিছু একটা হচ্ছে মানে? কি হচ্ছে? আমার মনে হয় না তোমাকে এটা আর ভালোভাবে বুঝিয়ে বলার দরকার আছে পালকি। তুমি তুমি সোহেলকে একটু সাবধানে রাখো, তোমার ভালোর জন্যই বলছি পালকি। কারণ ক্ষতিটা আমার চেয়ে তোমারই বেশি হবে পালকি, আর হবে তোমার সন্তানের। হ্যালো হ্যালো আন্টি, তুমি আজ আমাদের জন্য যা করলে, আমার নিজের মেয়েও এতদিনে তা করতে পারেনি। চিন্তাই হয়ে গেছে নাকি? ব্যাগ গয়নাগাটি সব রাইখা ওই পুলিশের লগে ব্যস্ত ছিলি পালকি? আম্মা কি কইতাছো তুমি? আমি আর পারছি না। আমার মনে হয় আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেলেই ভালো হবে। আম্মু তখন অনেক ভালো হয়ে যাবে। দেখো ও বাবা, আমার না শুনে খুব কষ্ট লাগতেছে। তোমার মায়ের দেওয়া সেই চুড়ি দুটো, সেইটাও নাকি চুরি হয়ে গেছে।